নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকের আলোচক শ্রদ্ধেয় শ্যামল ভট্টাচার্য এবং আমাদের যারা দর্শক, প্রিয় দর্শক মণ্ডলী, তাদের সবাইকেই আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনা সভা ৪৮তম আলোচনা সভা, গত ২০২০ সালের ২৮শে জুন থেকে আমরা শুরু করেছিলাম। আজকে ৪৮তম আলোচনা সভার দিনে আমরা এসে পৌঁছেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যাসাগরের যুক্তিবাদ ও প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ। বিদ্যাসাগরকে অনেকেই যারা উপস্থাপিত করেন, অনেকেই করে থাকেন যে করুণার সাগর, দয়ার সাগর ইত্যাদি নানাভাবে। আবার অনেকেই তার শিক্ষার যে সংস্কারের দিক, সমাজ সংস্কারের দিক, এগুলোকেও উপস্থাপন করেন, খুবই যথাযথ করেন। কিন্তু যে দিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, তার যুক্তিবাদিতার দিক, বিজ্ঞান মনস্কতার দিক, এটাকে আমরা সেভাবে আলোচিত হতে দেখি না। তবে একটা আশার কথা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ২০০ বর্ষে আমরা লক্ষ্য করছি বিভিন্ন পত্রপত্রিকা যারা বের করছেন সেখানে এই বিষয়ে প্রবন্ধাদি থাকছে। এটা একটা আশার কথা। আমরা যেগুলো অনেকগুলোই দেখলাম, সেগুলোকে বিদ্যাসাগরের যুক্তিবাদিতার দিক, বিজ্ঞান মনস্কতার দিক, এগুলো তারা আলোচনা করছেন, প্রবন্ধ থাকছে। তবে আমরা যেটা মনে করি যে বিদ্যাসাগরের এই যুক্তিবাদিতার দিক, বিজ্ঞান মনস্কতার দিক, এগুলো আরো বেশি আলোচিত হওয়া দরকার। রবীন্দ্রনাথ খুব যথার্থ বলেছেন যে তাঁর অক্ষয় মনুষ্যত্ব আর অজেয় পৌরুষ, কিন্তু সেই মানুষটির মধ্যে যে এই যুক্তিবাদিতা ছিল, যে বিজ্ঞান মনস্কতা ছিল, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে খুব বিস্তৃত আলোচনা করা হবে। আজকের আলোচক আমাদের সাংস্কৃতিক আন্দোলনের নেতা শ্যামল ভট্টাচার্য, ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং ভারতীয় গণনাট্য সংঘের যে মুখপত্র আছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির, গণনাট্য, সেই গণনাট্য পত্রিকাটাকেও তিনি সম্পাদনা করেন। সাংস্কৃতিক যে আন্দোলন, সেই আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতা তাঁর আছে। সেই আন্দোলনগুলিকেই লিখিত রূপ দিয়ে বিশ্লেষণ করে তুলে ধরছেন তিনি তার গণনাট্য পত্রিকায়। সেখানে আজকের যে সাংস্কৃতিক আন্দোলনের, সেই আন্দোলনগুলোকে বিকশিত করার জন্যে, আরো মেলে ধরার জন্যে, সেখানে আরো তথ্য সরবরাহ করার জন্যে তিনি নিরন্তর লিখে যান। লেখালেখির জগতে তার অবাধ যাতায়াত। তার লেখা বহু প্রবন্ধ, নাটক প্রকাশিত হয়েছে গণনাট্য পত্রিকায়। উল্লেখ করা যায় যে ক্রিস্টোফার কডওয়েল, আরি বারবুস, রমা রোলা, পাবলো নেরুদা, নরেন্দ্র দাভোলকর প্রভৃতি বিখ্যাত মানুষদের ওপরে তিনি প্রবন্ধ লিখেছেন, যেগুলো গণনাট্য পত্রিকায় বা আরো অন্যান্য পত্রিকায় প্রকাশ হয়ে থাকে। তার উল্লেখযোগ্য কাজ গোবিন্দ পানসারের হু ওয়াজ শিবাজি এই গ্রন্থের বাংলা অনুবাদ করা। এই অনুবাদের কাজ তিনি করেছেন প্রচণ্ড পরিশ্রম করে। এইমাত্র কথা হচ্ছিল তার সঙ্গে যে এই যে গোবিন্দ পানসারের হু ওয়াজ শিবাজি, এটা অন্যান্য অনেক ভাষায় প্রকাশিত হলে, অনুবাদ হলেও বাংলাতে অনুবাদ হয়নি। শ্যামল দা তার অনুবাদ করেছেন। শ্যামল ভট্টাচার্য মহাশয় আন্তরিকতার সঙ্গে সেই কাজটি করার পরেও তিনি আশা করেছিলেন যে ওই পত্রিকার মুখবন্ধটি তিনি লিখে দেবেন পানসারে। তার সঙ্গে কথাও হয়েছিল, তার বার্তা পাঠিয়েছিলেন, লেখার জন্য সমস্ত আয়োজন প্রস্তুত। কিন্তু আপনারা সবাই জানি যে আমাদের দেশের যারা বিভক্ত করতে চাচ্ছে,
যারা দেশটাকে টুকরো টুকরো করতে চাচ্ছে, তাঁদেরই মদতপুষ্ট দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। ফলে এই গণনাট্যে এই শাউট হু ওয়াজ শিবাজি, এই বাংলা অনুবাদের যে মুখবন্ধ লিখে দেওয়ার কাজ, সেটা আর সম্পূর্ণ হয়নি। ফলে সেই জায়গাটা থেকেই গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ শ্যামল ভট্টাচার্য মশাই করলেন, অথচ সেই জায়গায় তিনি এই মুখবন্ধটাকে পেলেন না, যেটা একটা সম্পদ হিসাবে থেকে যেত চিরদিনের। নাট্য পর্যালোচনা করার ক্ষেত্রে শ্যামল ভট্টাচার্য মশাইয়ের আগ্রহ বেশি। এরকম একজন গুণী মানুষ, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত, লেখালেখির জগতে যার অবাধ যাতায়াত, হু ওয়াজ শিবাজির মতো একটা গুরুত্বপূর্ণ বইয়ের, যেটি গোবিন্দ পানসারের লেখা, তার বঙ্গানুবাদ করার মতো একটা পরিশ্রমী কাজ, দায়িত্বপূর্ণ কাজ তিনি করেছেন। সেই রকম একজন গুণী মানুষকে আজকে আমরা আলোচক হিসেবে পেয়েছি। আজ তার কাছে আমরা আলোচনা শুনবো, তাকে স্বাগত জানাই। আমাদের যারা দর্শক বন্ধুরা উপস্থিত হলেন তাদেরকেও স্বাগত জানাই। এবং আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনার বিষয় বিদ্যাসাগরের যুক্তিবাদ ও প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ, এই বিষয়ে আলোচনা শুরু করবেন শ্যামল ভট্টাচার্য। আমরা শ্যামল ভট্টাচার্যের কাছে চলে যাচ্ছি। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি বীরভূম, তারা বিদ্যাসাগর চর্চার যে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন, শুনলেন আপনারা, 2020 সাল থেকে শুরু করে ইতিমধ্যেই বিদ্যাসাগরকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে 47টি আলোচনা সম্প্রচারিত হয়েছে। আজকে এই 48তম আলোচনায় আমাকে তারা মুখ্য আলোচক হিসেবে ডেকেছেন, সে কারণে তাদের কাছে সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই চর্চা যাতে আরো ধারাবাহিক চলতে পারে, বিদ্যাসাগর যাতে ঠাকুর না হয়ে যান, ফুলের মালা, দ্বীপের আলো, ধূপের ধোঁয়ার আড়ালে তাকে যাতে আমরা হারিয়ে না ফেলি, আমাদের দৈনন্দিন যাপনের যাতে তিনি সাথী থাকতে পারেন, এই দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি ঠিক তেমনই একটা বাস্তব এবং ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। সে কারণে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যুক্তিবাদ এবং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ। এখন বিদ্যাসাগরের জন্মের 200 বছর পরেও তার ধর্মচিন্তা ও যুক্তিবাদী মনন সম্পর্কে বিতর্কের অবসান ঘটল না। এখন একটা মানুষকে তো চিনতে হয় তার নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপটে। সময়ের কষ্টিপাথরে আমরা যাচাই করে নিই তার জীবন চরিত। যে কোনো কৃতি মানুষই তার সময়ের ফসল। ফলে সেই মানুষটার সময়টাকে যদি আমরা যথার্থ অনুধাবন করতে পারি, তাহলে মানুষটাকেও চিনতে সুবিধে হয়। এখন আমাদের সমাজের যে দ্বিধাদীর্ণ চেহারা, সেটা ভালো করে চিনতে পারলে তবেই আমরা সময়টাকে বুঝতে পারবো, মানুষটাকেও বুঝতে পারবো। কারণ আমাদের সমাজ বলতে আমি জাত পাত ধর্ম নির্বিশেষে সমগ্র ভারতীয় সমাজের কথা বলছি। এখানে যে পরস্পর বিরোধী ধারার মিশ্রণ আছে, যেখানে ধর্ম বিশ্বাস ও ধর্মাচরণ কার্যত আমাদের রাষ্ট্র ব্যবস্থার শ্রেণী চরিত্রটাই নির্ধারণ করে দেয়, সেখানে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের, গণিত শাস্ত্রের, মহাকাশ গবেষণার, জ্যোতির্বিজ্ঞানের গবেষণা সহ বিজ্ঞান সাধনার একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত আমাদের আছে। আবার বর্তমানও আছে পরমাণু গবেষণা থেকে জিন সম্পর্কিত বিজ্ঞান চর্চার উল্লেখযোগ্য অগ্রগতি। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানেরও যথেষ্ট চর্চা ও গবেষণা আমাদের এখানে আছে। কিন্তু এই যাবতীয় বিজ্ঞান চর্চা, গবেষণা, প্রযুক্তির আলোচনা, এই সমস্ত কিছু ছাপিয়েও যেটা আছে, সেটা হচ্ছে একটা অন্ধ দৈব বিশ্বাস। আছে চরম বিজ্ঞান বিরোধী আচার সর্বস্বতা, আছে যুক্তিবোধ শূন্য সংস্কার, আছে ধর্মীয় পরিচয়ে মানুষকে বিভাজিত করা, অলৌকিক বা অতিলৌকিক জাদুকরী অস্তিত্বে
এমন সুগভীর আস্থা, বিশ্বাস, বংশ পরম্পরায় ঐতিহ্যের মতো আমাদের রক্তের মধ্যে মিশে আছে যে এই ঐতিহ্যটা সামাজিক মানুষকে মানবিক গুণগুলো কেড়ে নিচ্ছে, নিয়ে তাকে খুনিতে পরিণত করছে। এই অন্ধ, অনর, অচল ধর্মবিশ্বাস মানুষকে ঘাতকে পরিণত করছে। তার কারণ হচ্ছে এই যে যুক্তির চাইতে এখানে ভক্তি অনেক শক্তিশালী সামাজিক অস্ত্র। এখন এই যে দুটো বিপরীত ব্যবস্থার সহাবস্থান, যে সহাবস্থানের মধ্যে দিয়ে একটা অত্যন্ত অশ্লীল রাষ্ট্র চরিত্র গড়ে উঠেছে, সেটা আধা সামন্তবাদী আধা ধনবাদী ব্যবস্থার একটা সংকর সমাজ। ফলে এই ব্যবস্থায় শুধু শিক্ষা বিস্তারেই কিন্তু মুক্তি নেই, কারণ অশিক্ষাই এর অন্যতম কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। কারণ শিক্ষাটা তো উপরিকাঠামো, মূল যে আর্থ সামাজিক অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোর মধ্যেই রয়েছে গেছে এই সর্বনাশের শিকড়ের বীজ। এখন এইখানে সেই কারণে লক্ষ্য করবেন যে অল্প শিক্ষিত বা উচ্চ শিক্ষিত কিংবা চোখ ধাঁধানো ডিগ্রিধারী সমাজের মানুষজনও কিন্তু গ্রহ, রত্ন, নক্ষত্র, তিথি, তাবিজ, কবজ, মাদুলি, হাঁচি কাশি, টিকটিকি, সরস্বতী বন্দনা, শনি পূজা, লক্ষ্মী পূজা, এসব তো আছেই, নিদেন পক্ষে একটা অদৃশ্য মহাশক্তির অস্তিত্বে বংশ পরম্পরায় বিশ্বাস করে আসেন। আসলে শিক্ষা বা বিজ্ঞান চর্চা তাদের চেতনার কোনো বোধন ঘটায়নি। তার কারণ দীর্ঘকাল ধরে অভিভাবকদের হাত ধরে যে অভিভাবক তার সন্তানকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার করতে চান, সেই সন্তানকে যখন স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরেন, তিনি কিন্তু শনি মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজে ঘন্টা বাজান এবং প্রণামীর বাক্সে শ্রদ্ধা মূল্য অর্পণ করেন। শিশুটি সেটা দেখে, তিনি কিন্তু সরস্বতী পুজোর সময় তার সন্তানের বইয়ের পাতার ফাঁকে গাঁদা ফুল এবং বেলপাতা ঢুকে দেন, তাতে সন্তানের পরীক্ষার ফলাফল ভালো হয়। ফলে অতি শৈশবে একেবারে নিজের অজান্তেই সে একটা অলৌকিক শক্তির প্রতি আস্থা নিয়ে বেড়ে ওঠে। ফলে রবি ঠাকুরের যে প্রত্যাশা ছিল, যেথা শুষ্ক আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, সেই উদাত্ত উন্মুক্ত আকাশের নিচে এমন একটা স্বাধীন স্বদেশ ভূমিতে আমরা আজও পৌঁছতে পারলাম না, স্বাধীনতার ৭৪ বছর পরেও। এখন কেন হলো না? বিদ্যাসাগর সম্পর্কে এই যে একবিংশ শতকে দাঁড়িয়েও আমাদের দ্বন্দ্ব তাই ঘুচল না। কারণ এই দ্বন্দ্ব শুধু বিদ্যাসাগর কিংবা অক্ষয় কুমার দত্ত অথবা রামমোহন রায়কে ঘিরেই নয়। এই দ্বন্দ্ব কিন্তু আসলে ডাক্তার নরেন্দ্র দাভোলকরের মতো বিজ্ঞান আন্দোলনের অগ্রগামী শ্রদ্ধেয় মানুষ, বিজ্ঞান মনস্কতা প্রচারের ক্ষেত্রে যিনি প্রায় গোটা জীবনটাই ব্যয় করেছেন, এমন একজন মানুষকে নৃশংসভাবে খুন করে ফেলে। ফলে বিজ্ঞান চর্চা আমাদের সমাজে একটা অত্যন্ত জরুরি স্বতন্ত্র আন্দোলন এবং দীর্ঘস্থায়ী আন্দোলন। কারণ আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রের মতো একটা অপবিজ্ঞান এখানে উচ্চশিক্ষার পাঠ্যক্রমে যুক্ত হয়ে যাচ্ছে রাষ্ট্রের পবিত্র ইচ্ছায়। যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবিজ্ঞান বা অপবিজ্ঞান একটা প্রাতিষ্ঠানিক চেহারা পায়, সেখানে বিদ্যাসাগরের জন্মের পর ২০০ বছর কেটে গেলেও কার্যত আমরা কিন্তু ৩০০ বছর পিছিয়ে আছি। অর্থাৎ বিদ্যাসাগর আমাদের থেকে নিদেন পক্ষে ১০০ বছর এগিয়ে আছেন আজও। এবং সেই কারণে লজিকের চাইতে ম্যাজিক এই দুর্ভাগা মহাভারতে অনেক বেশি জোরালো, অনেক বেশি জনপ্রিয়। ফলে আমাদের আরো কয়েক দশক অপেক্ষা করতে হবে আর একটা রেনাসার জন্য। এখন বিদ্যাসাগর মহাশয় যখন জন্মগ্রহণ করছেন, সেই সময় অর্থাৎ আমি বলছি ঊনবিংশ শতকের আগে, প্রথম দিকে, তার জন্মের আগে থেকে কিন্তু এই অন্ধকার বঙ্গে যে সমস্ত আলোকপ্রাপ্ত মানুষেরা এসেছিলেন, যারা আমাদের এই সুদীর্ঘ ঐতিহ্য লালিত তমসাকে দু হাতে কাটাবার চেষ্টা করেছিলেন, মূলত ইউরোপীয় রেনেসাঁর প্রভাবে, তাদের মধ্যে বেশ কিছু মানুষ যারা
শিক্ষার এবং যুক্তির আলো বিকশিত করবার কাজে এগিয়ে এসেছিলেন, এমন প্রগতিবাদী মানুষজন তখন ছিলেন, যারা কিন্তু সমাজের মধ্যে একটা ভিন্ন কণ্ঠস্বর, ভিন্ন উচ্চারণ শুরু করে দিয়েছিলেন। যেমন উইলিয়াম কেরি, তার জীবনকাল 1775 থেকে 1834 সাল। যেমন ডেভিড হেয়ার, যার জীবন পর্ব 1775 থেকে 1842 সাল। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, যার যাপনকাল 1801 থেকে 1851 সাল। এই যে আমি সালগুলো বলছি ইচ্ছাকৃতভাবেই সময়টাকে ধরবার জন্যে, যে অষ্টাদশ শতক থেকেই, শুরু থেকেই ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এই দুটো শতকে কিন্তু বঙ্গে, আমাদেরই বাংলাতে যথেষ্ট ভিন্ন কণ্ঠস্বর সোচ্চার হয়েছিল। হেনরি ভিভিয়ান লুই ডিরোজিও, যার জীবনকাল 1809 থেকে 1831 খ্রিস্টাব্দ। ফলে এদের হাত ধরে রেনেসাঁর যে আলোক রেখা এই অন্ধকার ধর্মান্ধ বঙ্গভূমে প্রবেশ করেছিল, সেই আলোতে কিন্তু রেনেসাঁর আরো দুই কৃতি সন্তান জন্মগ্রহণ করেন এই বাংলায়। একজন বাটানগরে জন্মেছেন রামমোহন রায়, যার জীবন পর্ব 1772 থেকে 1833। লক্ষ্য করবেন, অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যেই কিন্তু এই সমস্ত অগ্রগামী মানুষেরা আসছেন তাদের বিপুল সামাজিক সংস্কারের উপাচার নিয়ে। এবং আরেকজন হচ্ছেন পণ্ডিত মধুসূদন গুপ্ত। এই মধুসূদন গুপ্তের জীবনকাল 1800 থেকে 1856, মাত্র 56 বছর বেঁচেছিলেন তিনি। এই মধুসূদন গুপ্ত আসলে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সুপণ্ডিত চিকিৎসক, কিন্তু তাকে আমাদের মনে রাখতেই হবে এই কারণে যে যদিও তার তখনও পর্যন্ত পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের কোনো ডিগ্রি ছিল না, কিন্তু পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের চর্চাটা ছিল। এই কবিরাজ মধুসূদন গুপ্ত, তিনি কিন্তু 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হওয়ার পর 4 জন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, উমাচরণ শেঠী, রামকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত এবং নবীনচন্দ্র মিত্রকে সঙ্গে নিয়ে প্রথম মৃতদেহ ব্যবচ্ছেদ করেছিলেন। প্রথম ময়না তদন্ত, প্রথম পোস্টমর্টম করছেন কবিরাজ মধুসূদন গুপ্ত। এর আগে কিন্তু পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানে যাদের দখল ছিল তারা কিন্তু কেউ এ কাজ করেননি। যদিও 1840 সালে কবিরাজ মধুসূদন গুপ্ত পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি লাভ করেছিলেন। এবারে এই পণ্ডিত মধুসূদন গুপ্তের যে জন্মসাল 1800, ঠিক তার 13 বছর পরে আমরা দেখলাম এই বাংলায় আরো দুজন ডিরোজিয়ান জন্ম লাভ করেছেন। একজন হচ্ছেন প্যারীচাঁদ মিত্র, যার জীবনকাল 1814 থেকে 1883, এবং রাধানাথ শিকদার, যার যাপন পর্ব 1830 থেকে 1870। যদিও রাধানাথ শিকদার তার উত্থানের প্রথম দিকে যথেষ্ট প্রগতিবাদী বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু শেষ দিকে তার কিছু বিচ্যুতি দেখা যাচ্ছিল, তিনি ক্রমশ তার আগের অবস্থান থেকে সরে যাচ্ছিলেন। তাহলেও এই দুজনকে আমাদের স্মরণে রাখতে হবে এই কারণে যে প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার এরা যৌথভাবে একটা পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন, যে পত্রিকার নাম হচ্ছে মাসিক। এই মাসিক নামক পত্রিকার প্রথম সংখ্যাতেই কিন্তু তীব্র বিদ্রুপাত্মক লেখা প্রকাশ করা হয়েছিল পাপ পুণ্য, শ্রাদ্ধানুষ্ঠান, পরলোক তত্ত্ব, ঈশ্বর মহিমা, এই সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ বিষয়ের বিরুদ্ধে। ফলে বাংলায় বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী সংস্কৃতি চর্চার প্রারম্ভিক উদ্যোগ হিসাবে কিন্তু এই লেখাগুলো আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয়। ঠিক এইরকম একটা বস্তুগত পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলার মাটিতে 1820 সালে আমরা দুই বরণীয় মনীষীর জন্ম বিশেষ উল্লেখের দাবি রাখে আমাদের কাছে। একজন হচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দ্বিতীয় জন হলেন অক্ষয় কুমার দত্ত। এই দুই বন্ধু মিলে বাংলার বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী চর্চার ধারায় অভূতপূর্ব গভীরতা ও ব্যাপ্তির সঞ্চার করেছিলেন। এরা যেন একজন আর একজনের পরিপূরক হিসাবে উঠে এসেছিলেন। যুক্তিবাদী মনন ও বাস্তববাদী দর্শনের এটাই হলো ঐতিহাসিক পরিপ্রেক্ষিত। এখন নবজাগরণের যে উন্নততর চেতনাকে দেশের মানুষের মধ্যে বিজ্ঞান ও যুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারের মধ্য দিয়ে বিদ্যাসাগর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
তার শিক্ষা চিন্তার প্রতিটি স্তরেই ছিল কিন্তু আধুনিক বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার উদ্যোগ। তিনি ঐতিহাসিক গড়ে তুলতে চাননি, তিনি অন্য কোনো কেরানি গড়ে তুলতে চাননি, বা শিক্ষিত একটা সম্প্রদায় গড়ে তোলার উদ্দেশ্য ছিল না। তার প্রতিটি শিক্ষা নীতির পেছনে গভীরতর উদ্দেশ্য ছিল একটা বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তোলা। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে যে তিনি পাঠ্য বই কিনতেন, যে পাঠ্য বই, সেই পাঠ্য তালিকায় ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে তিনি আবশ্যিক পাঠ্য হিসাবে যুক্ত করবার সুপারিশ করেছিলেন তৎকালীন শিক্ষা বিভাগের অধিকর্তাদের কাছে, এবং সুপারিশ করেই ক্ষান্ত থাকেননি। এই উদ্দেশ্যেই কিন্তু তিনি বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানীদের জীবন সংগ্রাম তুলে ধরেছেন, নিজেই রচনা করেছিলেন দুটি গ্রন্থ, একটা হচ্ছে চরিতাবলী এবং আরেকটি হচ্ছে জীবন চরিত। এই দুটো গ্রন্থ অনুবাদ করতে লিখতে গিয়ে তাকে বহু দুরূহ ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ তৈরি করতে হয়েছে। এক্ষেত্রে বিজ্ঞান মনস্কতা প্রসারের ক্ষেত্রে অক্ষয় কুমার দত্ত যেমন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এক অভূতপূর্ব নিদর্শন রেখে গেছেন, এবং সেখানে যেমন তিনি নিজেই বহু বিজ্ঞান বিষয়ক বাংলা শব্দ তৈরি করেছেন, তেমন এই একই কাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু হাত লাগিয়েছিলেন। 1851 সালের শুরুতেই যখন বিদ্যাসাগর ওই সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদে আসীন হয়েছেন, সেই সময় তিনি সরাসরি শিক্ষাদান পদ্ধতির আরো উন্নতির লক্ষ্যে শিক্ষা বিভাগের অধিকর্তাদের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছিলেন, যে প্রস্তাবটা নোটস অন সংস্কৃত কলেজ নামে পরিচিত। এই প্রস্তাবের মধ্যে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে কুসংস্কার, পশ্চাৎপদ, অনর, অচল অভ্যাস সমাজে কি গভীর ক্ষতি করেছে। তাই জীবনচরিত বইতে কোপার্নিকাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার প্রসঙ্গে বিদ্যাসাগর লিখছেন, পূর্বকালীন লোকেরা বিচারের সময় চিরাগত কতিপয় নির্ধারিত নিয়মের অনুবর্তী হইয়া চলিতেন, সুতরাং স্বয়ং তত্ত্ব নির্ণয় করিতে পারিতেন না, এবং অন্যে সুস্পষ্ট রূপে বুঝাইয়া দিলেও তাহা স্বীকার করিয়া লইতেন না। তৎকালীন লোকদিগের এই রীতি ছিল যে পূর্বাচার্যেরা যাহা নির্দেশ করিয়া গিয়াছিলেন, কোনো বিষয়ে তাহার বিরুদ্ধতা বা বিরুদ্ধ বৎ আভাসমান হইলে তাহারা শুনিতে চাহিতেন না। এটা বিদ্যাসাগরের গভীরতম উপলব্ধি এবং তার অভিজ্ঞান। সংস্কৃত কলেজ সম্পর্কে ব্যালেন্টাইনের যে রিপোর্ট এবং সেই ব্যালেন্টাইন রিপোর্ট নিয়ে যে বিতর্ক, যারা বিদ্যাসাগর চর্চার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই এটা অবগত আছেন। বিদ্যাসাগর নিজেও ব্যালেন্টাইন বিতর্কে অংশগ্রহণ করেছিলেন, তিনিও সেখানে মন্তব্য করেছেন, আমার মনে হয় প্রগতিশীল ইউরোপীয় বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য ভারতীয় পণ্ডিতদের কাছে সমাদরযোগ্য করা রীতিমতো কঠিন। তাদের কুসংস্কারগুলি বহুকালের সঞ্চিত ও দৃঢ় মূল, সেগুলি নির্মূল করা সহজ ব্যাপার নয়। কোনো নতুন তত্ত্ব, এমনকি তাদের নিজেদের শাস্ত্রে যে তত্ত্বের বীজ আছে তারই বর্ধিত রূপ যদি তাদের গোচরে আনা যায়, তাও তারা গ্রাহ্য করবেন না। এ হচ্ছে ব্যালেন্টাইন বিতর্কে অংশ নিয়ে বিদ্যাসাগরের নিজস্ব অভিমত। ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের মনে পড়ছে ইংল্যান্ডেও সপ্তদশ শতক বলুন, ষষ্ঠদশ শতক বলুন, অষ্টাদশ শতক বলুন, গোটা সমাজের উপরে চার্চের ব্যাপক প্রভাব ছিল, ধর্মতত্ত্বের ব্যাপক প্রভাব ছিল। যে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্তে চার্চের গুরুত্ব, পাদ্রীদের গুরুত্ব সাংঘাতিক গভীর ছিল। কিন্তু সেখানে নিত্য নতুন বিজ্ঞান চর্চা গবেষণার মধ্যে দিয়ে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার একটা অসাধারণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ঘটিয়ে দিল, শিল্পের একটা অসম্ভব উন্নয়ন ঘটিয়েছিল। এবং এই যে একটা শিল্পের উন্নতি ঘটছে, যার মধ্যে দিয়ে, যাকে আমরা আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব বলছি, সেখানে কিন্তু যারা পুঁজির মালিক, যারা ধনিক বণিক, তারা কিন্তু বিপুল পুঁজি তারা বিনিয়োগ করলেন এই গবেষণার কাজে, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের কাজে এবং নতুন নতুন কলকারখানা খোলার কাজে। তার ফলে হলো কি, যে সমাজের যে মূল কাঠামো, সেই মূল অর্থনৈতিক কাঠামোটা বদলে যেতে থাকলো। একটা নতুন শিল্পভিত্তিক কাঠামো তৈরি হওয়ার ফলে সেখানে যে ফিউডাল সিস্টেম অফ ইকোনমি, সামন্তবাদী যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে শিথিল হতে হতে বিলীন হয়ে গেল। আর সামন্তবাদী অর্থনৈতিক ব্যবস্থা ক্রমশ শক্তি হারালে পরে
তার যেগুলো উপরিকাঠামো, অর্থাৎ ধর্মের প্রতাপ, চার্চের দাপট, সেগুলো ক্রমশ আস্তে আস্তে চলে যায়। কুসংস্কার এবং ঈশ্বরের অনুশাসন, ধর্মীয় অনুশাসন, বাইবেলের অনুশাসন, এগুলো ক্রমশ পিছিয়ে যায়। ফলে সেখানে সরাসরি পুঁজি কিন্তু জমিদার তন্ত্রকে বিতরণ করেছে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তো সেটা হয়নি, কারণ ব্রিটিশ সরকার এখানে রেল লাইন চালু করেছিল, 2-4টে স্কুল কলেজ খুলেছিল, রেল লাইন চালু করেছিল তাদের নিজেদের ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের সুবিধার জন্য। স্কুল কলেজগুলো খুলেছিল মূলত তাদের কোম্পানিতে কিছু ইংরাজি জানা কেরানির প্রয়োজনে। কিন্তু ভারতবর্ষের যারা তৎকালীন বণিক ধনিক সম্প্রদায়, যাদের হাতে পুঁজি ছিল, তারা কিন্তু মূলত ব্যবসার উপরে জোর দিয়েছেন বেশি, লেনদেনের উপরে জোর দিয়েছেন বেশি। ফলে তারা তাকিয়ে থাকতেন যুদ্ধের দিকে। যুদ্ধ বাদলে তারা তাদের মুনাফা রমরমা হবে, তারা বিপুল পরিমাণ মুনাফা করতে পারবেন, যুদ্ধের বাজারে তারা অপেক্ষা করতেন। ফলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কিন্তু ভারতবর্ষের তখনকার যে অর্থনীতি, যেহেতু সেটা জমিদারতন্ত্র ভিত্তিক সামন্তবাদী অর্থনীতি, ফলে সেখানে সামন্তবাদের হাত ধরে যে কুসংস্কার, যে ধর্মীয় অন্ধতা, যে ধর্মান্ধতা চলে আসে, সেগুলো মানুষের মধ্যে একটা বংশ পরম্পরায় সামাজিক ঐতিহ্য হিসেবে কাজ করে। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু এই যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব বা ইউরোপের অন্যান্য দেশে পুঁজির অগ্রগতি ঘটছে, শিল্পের অগ্রগতি ঘটছে, অর্থনৈতিক কাঠামোটা বদলে যাচ্ছে, একটা নতুন সমাজ উঠে আসছে, এই আলোক রেখা কিন্তু এই বাংলাতেও যুব সমাজকে উদ্দীপিত করেছিল। কারণ তারা তখন পড়ে ফেলেছেন টমাস হেনরি হাক্সলি, তারা পড়ে ফেলেছেন হারবার্ট স্পেন্সার, তারা জেনে ফেলেছেন জন স্টুয়ার্ট মিলের বক্তব্য, তারা জেনে ফেলেছেন জেরেমি বেনথামের সামাজিক তত্ত্ব সম্পর্কে আলোচনা। ফলে বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের ছাত্রদের জন্য বিপুল পরিমাণ বিদেশি গ্রন্থ কিনছেন, সেটা কিন্তু লাইব্রেরি তৈরি করার জন্য শুধু নয়, সেটা কিন্তু তিনি কিনছেন মূলত ছাত্রদের হৃদয়ে, তাদের চিন্তায়, ভাবনায়, তাদের মেধায় বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদের প্রসার ঘটাবার ঐতিহাসিক দায় পালন করবার উদ্দেশ্যে। ফলে এখন আমাদের কাছে প্রশ্ন হলো, বিদ্যাসাগর কি শুধুমাত্র যুক্তিবাদী ছিলেন? তিনি কি নিরীশ্বরবাদী ছিলেন? তিনি কি প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ একেবারেই অস্বীকার করতেন? না। এই সম্পর্কে যে উত্তর আমরা খুঁজে পাবো, একটু অনুসন্ধান করলে দেখবেন বিদ্যাসাগরের যুক্তিবাদ, তার ধর্মাচরণ নিয়ে পরস্পর বিরোধী 2-3টে শিবির তৈরি হয়ে গেছিল। ধরুন, যারা আস্তিক, তারা বিদ্যাসাগরকে আস্তিক প্রমাণ করবার জন্য, গোঁড়া হিন্দু ব্রাহ্মণ প্রমাণ করবার জন্য অনেক তথ্য পরিবেশন করেছেন। আবার যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, তারা ঈশ্বরচন্দ্রকে যুক্তিবাদী এবং নিরীশ্বরবাদী প্রমাণ করবার জন্য বহু তথ্য প্রমাণ হাজির করেছেন। আবার যারা ঈশ্বরচন্দ্রকে সরাসরি নাস্তিক বলতেও পারছেন না, আস্তিক বলতেও পারছেন না, তাদের কাছে মনে হচ্ছে ঈশ্বরচন্দ্র সংশয়বাদী, অ্যাগনস্টিক। অর্থাৎ এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে বিদ্যাসাগর নিজে এ ব্যাপারে সচেতনভাবে তার চারপাশে এক ধোঁয়াশার আবরণ তৈরি করে রেখেছিলেন। তার ধর্ম বিশ্বাস বা দেবদ্বীজে ভক্তি সম্পর্কে তেমন কোনো প্রামাণ্য তথ্য বা কোনো রচনা বা রচনার মধ্যে কোনো একটা অনুচ্ছেদ কিছুই তিনি লিখে যাননি। ফলে তার সম্পর্কে কেউ বলেন তিনি গোঁড়া হিন্দু না হলেও অন্তত আস্তিক ছিলেন। প্রমাণ, তিনি মাথায় শিখি রাখতেন, মানে টিকি ছিল মাথায়, তিনি দেহে উপবীত ধারণ করতেন, পৈতা ছিল, অতএব তিনি ঈশ্বর বিশ্বাসী এবং নিষ্ঠাবান হিন্দু। আবার কারোর মতে তিনি ছিলেন নাস্তিক, কারণ তিনি কখনো কোনো দেবদেবীর পুজো করতেন না, কোনো মন্দিরে গিয়ে পূজা দিতেন না, কোনো ইষ্ট দেবতার দিকে হাত তাকিয়ে দুহাত জড়ো করে প্রণাম করতেন না, এমনকি উপবীত ধারণ করা সত্ত্বেও কোনোদিন নিয়ম করে গায়ত্রী মন্ত্র জপ করতেন না। আবার আর একদল মনে করছেন যে ঈশ্বরচন্দ্রকে ঠিক নাস্তিক বলা যায় না, বরং তিনি ছিলেন সংশয়বাদী। আমরা একটু এই বিভিন্ন বিশ্লেষণের কিছু সূত্র একটু পড়ে নিই। যেমন শ্রদ্ধেয় বিনয় ঘোষ। বিনয় ঘোষ অন্যতম বিদ্যাসাগর গবেষক, যার লেখা বিদ্যাসাগর সম্পর্কে আমাদের সমৃদ্ধ করে। সেই বিনয় ঘোষ তাঁর রচনার মধ্যে কিন্তু পরস্পর বিরোধী আলোচনা করছেন বিদ্যাসাগর সম্পর্কে। যেমন তিনি লিখেছেন, তিনি অর্থাৎ বিদ্যাসাগর ঈশ্বর বিশ্বাসী ছিলেন না এমন কথা বলা যায় না, তবে তিনি যে একেশ্বরবাদী ছিলেন এবং তার ধর্মবিশ্বাস
ও ঈশ্বর বিশ্বাস একান্ত ব্যক্তিগত ব্যাপার ছিল, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এখানে বিনয় ঘোষ সরাসরি বলেই দিচ্ছেন যে বিদ্যাসাগর ধর্মবিশ্বাসী ছিলেন, ঈশ্বর বিশ্বাসী ছিলেন, একেশ্বরবাদে বিশ্বাস করতেন। আবার ওই লেখারই অন্যত্র বিনয় ঘোষ লিখছেন, দার্শনিক দৃষ্টিভঙ্গি ও প্রত্যয়ের দিক থেকে বিদ্যাসাগরকে বস্তুবাদী, ব্র্যাকেটে লিখেছেন মেটেরিয়ালিস্ট, ছাড়া আর কিছু বলা যায় না। অর্থাৎ বিদ্যাসাগরকে একই সঙ্গে বিনয় ঘোষের মতন গবেষক বিদগ্ধ মানুষ তিনিও ঈশ্বর বিশ্বাসী এবং বস্তুবাদী বলে তার মনে হয়েছে। অধ্যাপক ক্ষুদিরাম বসু কি বলছেন? ক্ষুদিরাম বসু তার লেখায় লিখছেন, বিদ্যাসাগর একেশ্বরবাদী ছিলেন, বোধোদয়ে আমরা তার নিদর্শন পাই। মোটের উপর মনে হয় তিনি অ্যাগনস্টিক, সংশয়বাদী ছিলেন। এখন তাকে বোধোদয় পড়ে বিদ্যাসাগরকে একেশ্বরবাদী বা ঈশ্বর বিশ্বাসী মনে হওয়ার একটা কারণ আছে। বোধোদয়ের প্রথম দিকের যে সংস্করণগুলো, অনেকগুলি সংস্করণে কিন্তু ঈশ্বর এবং ঈশ্বর সৃষ্ট পদার্থ এমন দুটি অধ্যায় ছিল, বেশ কয়েকটি সংস্করণে। কিন্তু যত সংস্করণের সংখ্যা বেড়েছে ততই কিন্তু ঈশ্বর সম্পর্কিত অধ্যায়টি বিলুপ্ত হয়েছে। একটা সময় ঈশ্বর সৃষ্ট পদার্থ এই অধ্যায়টাও বিলুপ্ত হয়েছে, আবার কখনো সে আলোচনাটা ফিরে এসছে, কিন্তু শেষ পর্যন্ত এই আলোচনা দুটো আর থাকেনি। তাই বোধোদয় প্রথম দিকের সংস্করণ দুটো পড়লে মনে হতে পারে তিনি বোধ ঈশ্বর বিশ্বাসী, কিন্তু একই সঙ্গে ক্ষুদিরাম বসুর মতন অধ্যাপক তারও মনে হয়েছে মোটের উপর তিনি অ্যাগনস্টিক বা সংশয়বাদী। এখন বিদ্যাসাগরের অপর আরেকজন শ্রদ্ধেয় জীবনীকার, তিনি কি বলছেন সেটা একবার দেখে নি। শ্রদ্ধেয় চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরকে চিনতে হলে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জীবন চরিত্র আমাদের পড়তেই হবে। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়তর মত ব্যক্ত করেছেন এই কথা বলে যে, কেহ কেহ দয়া করিয়া তাহাকে ভ্রান্ত হিন্দু বলিয়া পরম তৃপ্তি অনুভব করিয়া থাকেন। ইহা অপেক্ষা জাতীয় অপদার্থতা ও অধোগতির আর কি অধিক পরিচয় হইতে পারে? অর্থাৎ চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে একনিষ্ঠ হিন্দু ব্রাহ্মণ প্রমাণ করেছেন, এবং যারা হিন্দু ব্রাহ্মণত্ব সম্পর্কে সন্দেহ প্রকাশ করছেন তাদেরকে তিনি জাতীয় অপদার্থ বলে মনে করেন। ফলে এই যে বিষয়টা ঘটছে, আমরা বুঝতে পারছি যে বিদ্যাসাগর এর জন্য অনেকটাই দায়ী। তিনি সরাসরি এ বিষয়ে কোনো নিজের সম্পর্কে কোনো মতামত দেননি। এখন কেনই বা দিলেন না? তিনি কি অচেতনভাবে কাজটা করেছেন? ধর্মপ্রাণ সমাজের মধ্যে বাস করে ধর্মের প্রাতিষ্ঠানিকতা বর্জন করে চলা এবং এ সম্পর্কে কোনো প্রশ্ন করা হলে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সংঘাত এড়িয়ে জবাব দেওয়া, অথবা ধরুন অর্থপূর্ণ নীরবতা, হিরণ্ময় নীরবতা বজায় রাখা একটা অত্যন্ত মস্ত কঠিন কাজ। কিন্তু বিদ্যাসাগর গোটা জীবন জুড়ে এই কঠিন কাজটাই করে গেছেন। যদিও যখন উত্তর দিয়েছেন তার উত্তরগুলো ছিল অত্যন্ত সরল, স্পষ্ট এবং সাবলীল। সরাসরি বলছেন, দেখো ধর্ম যে কি তা বর্তমান অবস্থায় মানুষের জ্ঞানের অতীত, এবং ইহা জানিবার প্রয়োজন নাই। কোনো রাগঢাক গুড়গুড় নেই, দ্বিধা নেই। যা আমাদের জ্ঞানের অতীত সেটা জানারও আমাদের প্রয়োজন নেই। এখন রামকৃষ্ণ কথামৃতের লেখক শ্রদ্ধেয় মহেন্দ্রনাথ গুপ্ত, যাকে আমরা বেশিরভাগ মানুষ শ্রীম বলে চিনি, তার কথা একবার দেখা যাক। শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত একবার বিদ্যাসাগরকে হিন্দু দর্শন সম্পর্কে বিদ্যাসাগরের অভিমত কি জানতে চেয়েছিলেন। তো বিদ্যাসাগর যে উত্তরটা দিয়েছিলেন, আপনারা যারা বিদ্যাসাগর চর্চা করেন তাদের অনেকেরই হয়তো সেটা জানা আছে, তা সত্ত্বেও আমি সেই উত্তরটা আপনাদের সামনে পাঠ করবার লোভ সামলাতে পারছি না। হিন্দু দর্শন সম্পর্কে তার মতবাদ জানাতে গিয়ে বিদ্যাসাগর বলছেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে, ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বলল, মহাশয় এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিল বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে 8 বার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না, আমার তো কোনো উপকার হলো না। এখন এই গল্পটা মহেন্দ্রনাথ গুপ্তকে যখন বলছেন বিদ্যাসাগর,
চেঙ্গিস খান সম্পর্কে এই গল্পটা বিদ্যাসাগর কোথায় পেয়েছেন আমরা জানি না, কিন্তু যেটা আমরা জানি সেটা হলো সেই সময় থেকেই গণহত্যা কিন্তু প্রতি যুগে ঘটেছে, এমনকি এই একবিংশ শতকেও ঘটে চলেছে। অবিরাম নিরবিচ্ছিন্নভাবে গণহত্যা ঘটে চলেছে এবং কোথাও ঈশ্বরের করুণাধারার সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই আজকে আমাদেরও বলতে হয়, সত্যি সত্যি আমাদের কিন্তু আজ ঈশ্বরের দরকার বোধ হচ্ছে না, কারণ আমাদের তো কোনো উপকার হচ্ছে না। কারণ একটা জিনিস বুঝতে হবে যে বিদ্যাসাগর তার যাপন ধর্মে আদ্যপান্ত ইউরোপীয় মুক্তমনা সংস্কৃতির সন্তান। যে ভূমিতে তিনি জন্মেছিলেন সেই ভূমিতে কিন্তু মুক্তমনা বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদের বীজ রোপণ করার মতো একটা ফলবান পরিসর অষ্টাদশ শতক থেকেই তৈরি হয়ে গেছিল। ফলে সেই প্রগতির মানসিকতার, প্রগতিশীল চিন্তার, বিজ্ঞান মনস্ক চিন্তার যে উর্বরতা তৈরি হয়েছিল, সেই উর্বরতার মধ্যে বিদ্যাসাগর তার নিজস্ব চিন্তাধারার বীজ রোপণ করতে পেরেছিলেন। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিদ্যাসাগর যাপন ধর্মে আদ্যপান্ত একজন ইউরোপীয় মুক্তমনা সংস্কৃতির সন্তান। তথাকথিত ব্রাহ্মণ্যতন্ত্রে তার বিশ্বাস ছিল না, তাই তিনি গায়ত্রী মন্ত্র পড়তেন না। মূর্তি পূজায় তার বিশ্বাস ছিল না, ফলে কোনো পূজা কর্মে তাকে কেউ কখনো অংশগ্রহণ করতে দেখেনি। কোনো মন্দিরে গিয়ে তিনি মানত করছেন, পুজো দিচ্ছেন, এমন কোনো নিদর্শন নেই। ঘরে তার কোনো ইষ্ট দেবতার ছবি বা বিগ্রহ ছিল না। তিনি বেনারসে গিয়েছিলেন একবার একটি কাজে, কিন্তু সেখানে গিয়ে তার কাজ সেরে ফিরে এসেছিলেন, তার একবারও মনে হয়নি বাবা বিশ্বনাথের মন্দিরটা একটু দর্শন করে আসি। এমনকি তিনি যে উইলটা করেছিলেন, সে উইলে আমরা দেখেছি সেখানে অনাহারে অসহায় যে মানুষ, তাদের দান ধ্যান করা, তাদের খাওয়াবার জন্য খরচ তার হিসাব আছে, তাদের অনুদান দেওয়ার হিসাব আছে, বিধবা বিবাহ অনুষ্ঠিত করবার জন্য যে অনুষ্ঠান ব্যয় তার হিসাব আছে, তার নিজস্ব প্রতিষ্ঠিত যে দাতব্য চিকিৎসালয় তার যে ব্যয়, সেই ব্যয়গুলির হিসাব আছে। এবং এই যাবতীয় হিসাবের মধ্যে কিন্তু কোথাও কোনো মন্দির বা বিগ্রহের জন্যে বা কোনো দেবদেবীর নিত্য কর্মের জন্যে তিনি কোনো অর্থ প্রদান করছেন, প্রণামে দিচ্ছেন, এমন কোনো তথ্য তার উইলের মধ্যে নেই। এখন এমনকি তার মৃত্যুর আগে পর্যন্ত তার দ্রুত আরোগ্য কামনা করে তার বাড়িতে যে শান্তি সস্তায়ন যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞ ভূমিতেও তিনি নিজে উপস্থিত হননি। ফলে মাথায় টিকি ছিল, গলায় পৈতে ছিল, এবং যখনই চিঠি লিখতেন চিঠির মাথায় শ্রী শ্রী হরি শরণং এ কথাটা লিখতেন বটে, কিন্তু কেন লিখতেন সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমরা বুঝবো, সে আলোচনা একটু পরে আসবো। বিদ্যাসাগরের এই যে প্রাতিষ্ঠানিক ধর্মাচরণে অনাসক্তি বা নাস্তিকতা বোধের কারণে সে আমলে কিন্তু সব থেকে বড় সমস্যায় পড়েছিলেন স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর। কেন? এই জন্যে যে দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় যে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ শুরু হয়েছিল, সে পত্রিকার মূল উদ্দেশ্য ছিল কিন্তু ব্রাহ্ম ধর্ম প্রচার এবং ধর্মতত্ত্বের শিক্ষার প্রসার ঘটানো। এই পত্রিকা কিন্তু ছিল তৎকালীন সমাজে অত্যন্ত কুলীন গোত্রের পত্রিকা। এবার অক্ষয় কুমার দত্তের মতন সুলেখক, যিনি বিজ্ঞান বিষয়ক বিপুল পরিমাণ প্রবন্ধ রচনা করে সেই সময়কার যুব সমাজে একেবারে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, পাঠকের অভ্যাসটা পাল্টে দিয়েছেন, একটা বিপুল পরিমাণ পাঠক তত্ত্ববোধিনী পত্রিকা তৈরি করে দিয়েছিলেন, তিনি ছিলেন সম্পাদক, আর সুপণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং ছিলেন কর্মাধ্যক্ষ। ফলে এইরকম একজন সুলেখক আর এরকম একজন সুপণ্ডিতের তত্ত্বাবধানে যাতে পত্রিকাটা চলতে পারে, সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এদের হাতে। কিন্তু দেখা গেল কি, দেখা গেল যে ধর্মতত্ত্ব প্রচারের পরিবর্তে, ব্রাহ্ম ধর্মের প্রচারের পরিবর্তে তত্ত্ববোধিনী পত্রিকায় ধর্মতত্ত্ব অথবা পরম ব্রহ্ম সম্পর্কে কোনো আলোচনা না করে সেখানে প্রকাশ করা হচ্ছে বিজ্ঞান মনস্কতাপূর্ণ র্যাশনাল বা যুক্তিবাদী নানান প্রবন্ধ, যে রচনাগুলো সে সময় যুব সমাজকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। স্পষ্টতই দেবেন্দ্রনাথ একটু ক্ষুব্ধ হলেন। তিনি তার বন্ধু রাজনারায়ণ বসুকে একটা চিঠি লিখলেন তার ক্ষোভের কথা জানিয়ে। সেই চিঠিতে দেবেন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কতকগুলা নাস্তিক গ্রন্থাধ্যক্ষ হইয়াছে, ইহাদিগকে এ পদ হইতে বহিষ্কৃত না করিয়া দিলে ব্রাহ্ম ধর্ম
প্রচারের সুবিধা নাই। ফলে বোঝা যাচ্ছে ব্রাহ্ম ধর্মের দিকপাল প্রচারক দেবেন্দ্রনাথ ঠাকুরও কেন রুষ্ট ছিলেন। এখন এই সমস্ত যে ধোঁয়াশা বিভ্রান্তি বিদ্যাসাগরকে ঘিরে, সেই সমস্ত কিছু উপেক্ষা করে রাধারমণ মিত্র, সুলেখক পণ্ডিত রাধারমণ মিত্র, তার বিখ্যাত গ্রন্থ কলিকাতায় বিদ্যাসাগর, সে বইতে রাধারমণ মিত্র লিখছেন, তিনি অর্থাৎ বিদ্যাসাগর পজিটিভিস্ট ছিলেন না, অ্যাগনস্টিকও ছিলেন না, পুরাপুরি নাস্তিক ছিলেন। অর্থাৎ রাধারমণ মিত্র আরো এক ধাপ এগিয়ে গেছেন। তিনি বিদ্যাসাগরকে আস্তিক বলতে তো রাজি নন, সংশয়বাদী বলতেও রাজি নন। তিনি বিদ্যাসাগরকে পুরোপুরি নাস্তিক বলেই আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখন বিদ্যাসাগর যে যুক্তিবাদকেই সর্ববিষয়ে অগ্রাধিকার দিতেন, সেটা তার দৈনন্দিন কাজকর্মের মধ্যেই প্রতিভাত হচ্ছিল। ইউরোপীয় নবজাগরণের যে ঢেউ এদেশে ইংরেজি শিক্ষার হাত ধরে এসেছিল, সে বিষয়ে অনেক বিতর্ক আছে। নবজাগরণ সত্যি এখানে কোনো সফল হয়েছে কিনা এ নিয়ে বিপুল বিতর্ক আছে। আমি আজকে সেই বিতর্কের মধ্যে যাব না, যাওয়াটা আমাদের বিষয়ও নয়। কিন্তু যতই বিতর্ক থাক, একটা বিষয় কিন্তু স্পষ্ট বোঝা গেছিল যে প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ এবং গোঁড়ামি সেই সময় কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের সামনে পড়েছিল। এখন কি করে বোঝা যাচ্ছে বিদ্যাসাগরের নিজের যাপন কর্মের দিকে যদি তাকাই, আমরা লক্ষ্য করব তার ভেতরে যুক্তিবাদ বা বিজ্ঞান মনস্কতা কিভাবে একটু 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 করে তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছিল। বিদ্যাসাগর ছোটবেলায় গঙ্গাধর তর্কবাগীশের কাছে নানা বিষয়ে বহু হাস্যরসযুক্ত কবিতা বা শ্লোক শুনেছিলেন, এবং সেই শ্লোকগুলো থেকে বেশ কিছু তিনি নির্বাচন করে শ্লোক মঞ্জরি প্রকাশ করেছিলেন। এবং সেই শ্লোক মঞ্জরিতে ঈশ্বর, ধর্মাচার, আত্মা, পাপ পুণ্য, পরলোক এ সম্পর্কে একটা শ্লোকও নেই। ফলে এই বইটার সমালোচনা করতে গিয়ে সেই সময় এডুকেশন গেজেট তারা তীব্র শ্লেষের সঙ্গে বিদ্যাসাগরকে বিদ্রুপ করে লিখেছিল, বিদ্যাসাগর মহাশয়ের এই সংগ্রহের মধ্যে দেব বিষয়ক বা পরমার্থ বিষয়ক শ্লোক নাই বলিলেই হয়। হয় তাহার গুরুদেব সে সকল শিষ্যকে বলেন নাই, অথবা শিষ্যের স্মরণ নাই। এমন তীব্র শ্লেষও বিদ্যাসাগর হজম করে নিয়েছিলেন। তবে প্রাতিষ্ঠানিক ধর্মের আচার বিচার সম্পর্কে এই যে বিদ্যাসাগরের নিষ্পৃহতা, উপেক্ষার মনোভাব, এটা সব থেকে ভালো ব্যাখ্যা করেছিলেন কিন্তু বদরুদ্দিন উমর। সে কারণে বদরুদ্দিন উমরের বিদ্যাসাগর সংক্রান্ত বইটি আমাদের অবশ্য পাঠ্য। বদরুদ্দিন উমর অত্যন্ত যুক্তিগ্রাহ্য একটা নিজের ব্যাখ্যা হাজির করেছেন। সে ব্যাখ্যাটা আপনাদের শোনাই। লোকাচার সম্পর্কে বিদ্যাসাগরের নিজের একটি বিশিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল। যে সমস্ত লোকাচারকে তিনি তৎকালীন পরিপ্রেক্ষিতে নিজের সমাজ সংস্কার আন্দোলনের প্রতিবন্ধক মনে করতেন, সেগুলিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতেন এবং সেগুলির বিরুদ্ধে দাঁড়াতেন। কিন্তু যে সকল লোকাচার অনেকখানি নিরীহ প্রথার, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, যে সকল লোকাচার অনেকখানি নিরীহ প্রথার ছিল, সেগুলোকে মান্য করলে সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতো না, সেই সমস্ত লোকাচার ও প্রচলিত নিয়মগুলিকে তিনি সশ্রদ্ধভাবে নয়, নিতান্তই যান্ত্রিকভাবে মান্য করে চলতেন। চিঠিপত্রের শিরোনামায় শ্রী শ্রী দুর্গা শরণং ইত্যাদি লেখা এবং নিজ দেহে উপবিত ধারণ ইত্যাদি, এই সমস্ত এই ধরনের লোকাচার এবং প্রচলিত নিয়মগুলি এই ধারার মধ্যেই পড়ে। এগুলি মান্য করার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আস্তিকতা অথবা জাতিভেদ বিশ্বাস এর কোনোটাই বিন্দুমাত্র প্রমাণিত হয় না। কারণ একদিকে তিনি যেমন কোনোদিন লোকাচারের দাসত্ব করেননি, আর অন্যদিকে তেমন তিনি প্রতিটি লোকাচার, দেশাচার ও প্রচলিত সামাজিক ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করারও কোনো প্রয়োজন বোধ করেননি। এইখানে আমরা বলতে পারি যে একটা মানুষ আজ থেকে 150-200 বছর আগে কতটা আধুনিক ছিলেন, যে তখনই তার মনে হয়েছিল যে সমস্ত সামাজিক লোকাচার, যে সমস্ত ধর্মীয় অভ্যাসগুলো লেসার ইভিল প্র্যাকটিস, তুলনামূলকভাবে কম ক্ষতিকারক চর্চা, আমাদের এখনকার পরিভাষায় শব্দটা বললাম লেসার ইভিল প্র্যাকটিস, সেইগুলোর বিরুদ্ধে অযথা বিদ্রোহ ঘোষণা করে তিনি সমাজের যারা মাতব্বর, সমাজের যারা উপরে রয়েছেন, তাদের চক্ষুশূল হতে চাননি। এই যে প্রখর বাস্তবতা বোধ তখন তাকে চালিত করেছিল, তার মানে কি তিনি আপোষ করেছিলেন?
প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের সঙ্গে? না, তা নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিদ্যাসাগরের যে প্রখর বিচক্ষণতা ও বাস্তব বুদ্ধির জোর কত বেশি, তৎকালীন সমাজের একটা বড় অংশের মধ্যে প্রচলিত অন্ধ বিশ্বাস এবং অন্তঃসার শূন্য যে রীতিনীতিগুলো ছিল, সেগুলোকে তিনি কিন্তু সবচেয়ে বেশি আঘাত করেছেন। যেখানে দরকার সেখানে আঘাত করেছেন, যেখানে প্রয়োজন সেখানে উপেক্ষা করেছেন, যেখানে প্রয়োজন সেখানে নীরব থেকেছেন। ফলে এই তো হচ্ছে বিদ্যাসাগর। যে বিদ্যাসাগরকে আমরা দেখেছি কখনো বর্ধমানে, কখনো কারমাটারে ম্যালেরিয়ায়, কলেরায় উজাড় হয়ে যাচ্ছে যে মানুষ, সেই মানুষের মধ্যে গিয়ে দু হাতে তাদের সেবা করছেন, তাদের ওষুধ খাওয়াচ্ছেন, পথ্য খাওয়াচ্ছেন, তাদের মলমূত্র পরিষ্কার করছেন, তাদের সঙ্গে রাত্রি যাপন করছেন, দু হাতে কোলে করে তাদের আগলে রাখছেন। ফলে এই রকম বিদ্যাসাগরের জন্ম হয়েছিল যে অগ্রগামী চিন্তার ফসল থেকে। সেই ফসল কিন্তু একদিনে অর্জিত হয়নি। এইবার আসি আমি বিদ্যাসাগরের বিরুদ্ধে নাস্তিকতার এবং বস্তুবাদের প্রচারের সব থেকে বড় অভিযোগটা কিন্তু কে করেছিলেন, সেই আলোচনায় এবার আমরা একটু ঢুকি। বিদ্যাসাগরের দুটো শিশু পাঠ্য গ্রন্থ, একটি হচ্ছে বর্ণপরিচয় এবং আরেকটি হচ্ছে বোধোদয়। এই বিদ্যাসাগরের বর্ণপরিচয় এবং বোধোদয়কে কেন্দ্র করে একজন অভিযোগ উঠে এসেছিল জন মার্ডক নামে একজন ইংরেজ পাদ্রির কলমে। জন মার্ডক ছিলেন একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার, তিনি পেশাদার পাণ্ডুলিপি রচনা করতেন। তো এই তার ধর্মীয় আচার বিচার সম্পর্কে প্রচুর লেখালেখি তিনি করতেন। জন মার্ডক তিনি বিশাল অভিযোগ করেছেন কি না, নিছক নীতিশিক্ষার বই রচনা করে বিদ্যাসাগর কি গভীর ভাবে শিশু মনে চূড়ান্ত বস্তুবাদ ও ধর্মমুক্ত মতবাদ শিখিয়ে দিচ্ছেন, সেটা তিনি সবিস্তারে লিখে প্রচার করেছেন তার একটা পুস্তিকায়, লিখিত পুস্তিকায়। যে বিদ্যাসাগরের বর্ণপরিচয় এবং বোধোদয় ভীষণভাবে শিশুদের মনে চূড়ান্ত বস্তুবাদ আর ধর্মমুক্ত ধর্মবিহীন মতবাদ ঢুকিয়ে দিচ্ছে একেবারে। এই পুস্তিকাটি বৃহত্তর পাঠক সমাজের কাছে বোধহয় পৌঁছয়নি, সকলের নজরে আসেনি। বিদ্যাসাগর গবেষক শ্রদ্ধেয় অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য এ বিষয়ে খুব অনুধাবনযোগ্য কথা লিখেছেন তার একটি প্রবন্ধে। অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য লিখেছেন, বিদ্যাসাগরকে আরো অনেক ভালোভাবে বুঝেছিলেন জন মার্ডক। বিদ্যাসাগর আদৌ মার্ডকের লেখাটি পড়েছিলেন কিনা তাই সন্দেহ। তবে মার্ডক যে অভিযোগগুলি করেছিলেন সেগুলির উত্তরে বিদ্যাসাগরকে আমি দোষী এটা বলতেই হতো। তার কারণ মার্ডকের একটি অভিযোগও অমূলক নয়। অন্যান্য মিশনারিরা মার্ডকের অভিযোগকে বিশেষ পাত্তা দেননি। মিশনারি স্কুলগুলিতে বর্ণপরিচয় পড়ানো বন্ধ হয়নি। মার্ডক তাতে আরো বেশি চটেছিলেন। কিন্তু বিদ্যাসাগরের বিরুদ্ধে তার যে অভিযোগ, বিদ্যাসাগর চূড়ান্ত বস্তুবাদের শিক্ষাদাতা আর না ধর্মীয় মতবাদী, এটা অস্বীকার করার জো নেই। অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্যের এই যে মন্তব্যটা আপনাদের শোনালাম, এই মন্তব্যের সারবত্তা আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারবো যদি মার্ডকের অভিযোগগুলোকে আমরা একটু খতিয়ে দেখি। আচ্ছা, বর্ণপরিচয়ের কোন অংশ নিয়ে মার্ডকের এত আপত্তি? কোন অংশে তার মনে হয়েছে যে বিদ্যাসাগর চূড়ান্ত বস্তুবাদ শেখাচ্ছেন, সেই অংশগুলি আপত্তিজনক বলে মনে করছেন? তো আসুন আমরা বর্ণপরিচয়ের সেই অংশগুলো একটু জেনে নিই। বর্ণপরিচয় গ্রন্থের প্রথম ভাগ 17 নম্বর পাঠ আপনারা জানেন, তবু একবার আলোচনার সুবিধার্থে একটু পড়ে শোনাই। বর্ণপরিচয় বইটির প্রথম ভাগ তার 17 নম্বর পাঠে বিদ্যাসাগর লিখেছেন, নবীন, কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে। তুমি ছেলে মানুষ, জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, কেহ তোমার সহিত কথা কহিবে না। আপনারা যারা আমার এই আলোচনা শুনছেন শ্রোতা বন্ধুরা, আপনারা বরং এই যেটা বললাম নবীনের প্রতি বিদ্যাসাগরের নীতিশিক্ষা, এর মধ্যে চূড়ান্ত বস্তুবাদ এবং ধর্মমুক্ত মতবাদের উপাদান খুঁজতে থাকুন। আমি বরং বর্ণপরিচয় গ্রন্থের প্রথম ভাগের একেবারে যে প্রথম ভাগ তার কয়েকটি পাঠ, দ্বিতীয় ভাগ বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগের আর কয়েকটা পাঠ আপনাদের সামনে পড়ে শোনাই। দ্বিতীয় ভাগ থেকে প্রথম পাঠের কয়েকটা অংশ। 1, কখনো কাহাকেও কুবাক্য কহিবে না।
কুবাক্য কহা বড় দোষ, যে কুবাক্য কহে কেহ তাহাকে দেখিতে পারে না। 2, সদা সত্য কথা কহিবে, যে সত্য কথা কয় সকলে তাহাকে ভালোবাসে, যে মিথ্যা কথা কয় কেহ তাহাকে ভালোবাসে না, সকলেই তাহাকে ঘৃণা করে, তুমি কখনো মিথ্যা কথা কহিও না। 3, কদাচ পিতামাতার অবাধ্য হইও না, তাহারা যখন যাহা বলিবেন তাহা করিবে, তাহারা তোমায় কদাচ তাহাদের অন্যথা করিও না, পিতামাতার কথা না শুনিলে তাহারা তোমায় ভালোবাসবেন না। 4, অবোধ বালকেরা সারাদিন খেলিয়া বেড়ায়, লেখাপড়ায় মন দেয় না, এজন্য তাহারা চিরকাল দুঃখ পায়, যাহারা মন দিয়া লেখাপড়া শিখে তাহারা চিরকাল সুখে থাকে, ইত্যাদি। আর উদাহরণ বাড়াচ্ছি না। আচ্ছা, এই যে বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগে প্রথম পাঠের 4টে অংশ পড়লাম, যে কোনো মানুষই তো এগুলো পড়ে বুঝবেন যে এই কথাগুলো একেবারে শিশুদের নীতিশিক্ষার জন্য আদর্শ পাঠ, প্রাথমিক আদর্শ পাঠ একেবারে। এগুলোর মধ্যে কোনো দর্শনীয় কিছু নেই, গভীর ত্রুটি কিছু নেই। কিন্তু হ্যাঁ, জন মার্ডক লক্ষ্য করেছেন যে বর্ণপরিচয়ের মোট 67 পাতার মধ্যে বিদ্যাসাগর কোথাও ঈশ্বর, পরকাল, আত্মা, ঈশ্বরের অপরিসীম কৃপা, উপাসনা, এ সমস্ত কোনো কথা নেই। পাপ পুণ্য এ সম্বন্ধে একটা কথাও নেই বর্ণপরিচয়ের কোনো পাতায়। কেউ মিথ্যে কথা বললে বা কেউ কুবাক্য বললে সকলেই তাকে অপছন্দ করবে, কেউ তাকে ভালোবাসবে না, এটাই হচ্ছে সব থেকে বড় যুক্তি। এর পেছনে ঈশ্বরের অনুশাসন, ঈশ্বরের কোনো নীতি, ঈশ্বর সম্পর্কিত কোনো বোধ কাজ করছে না, কেউ তাদের ভালোবাসবে না, এটুকুই বলা আছে। এখন কোনো খ্রিস্টীয় মিশনারি স্কুলে শিশুদের এই শিক্ষা কোনোভাবেই দেওয়া যাবে না, এটা মার্ডকের দৃঢ় অভিমত। এখন এগুলোকে মার্ডক বলেছেন লো মিজারেবল মোরালিটি, মানে অত্যন্ত নিম্ন স্তরের নিকৃষ্ট নীতি শিক্ষা বলে তিনি মনে করেছেন। এই নীতি অনুযায়ী মার্ডকের মত যে কোনো হিন্দুরই খ্রিস্টান হওয়া উচিত নয়, কারণ কোনো হিন্দু যদি খ্রিস্টান ধর্মে গ্রহণ করে তাহলে তার পরিচিত সকলেই তাকে অপছন্দ করবে, তাকে আর ভালোবাসবে না। এখন মিশনারিরা কোনোভাবেই তাদের স্কুলের শিশুদের এই জাতীয় নিকৃষ্ট এবং নিম্ন স্তরের নীতিশিক্ষা দিতে পারে না। অতএব সমস্ত মিশনারি স্কুলে বর্ণ পরিচয় পড়ানো বন্ধ করা হোক। হয়তো স্বয়ং ঈশ্বরের এমন অভিলাষ ছিল না, কিন্তু কোনো মিশনারি স্কুলের কর্তৃপক্ষই কিন্তু এই মার্ডকের এই অভিযোগটাকে গ্রহণযোগ্য বলে মনে করেননি। তারা জানিয়েছিলেন যে সদা সত্য কথা কহিবে, কুবাক্য কহিবে না, মাতা পিতার কথা শুনিয়া চলিবে, সব মন দিয়া লেখাপড়া করিবে। এইগুলো শেখাবার জন্য বাইবেলের দরকার নেই, মথি সমাচার, লুক সমাচারের দরকার নেই। এগুলো একেবারে নিতান্তই শিশুদের জন্য নীতি শিক্ষা, নৈতিক শিক্ষা। সকলেই তাই বর্ণ পরিচয় বহাল রাখলেন। মার্ডক কিন্তু এবার তীব্র ভাষাতেই প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ওই নিম্ন স্তরের নিকৃষ্ট নীতিশিক্ষা আসলে নিরীশ্বরবাদী নৈতিকতার নীতিশিক্ষা। এটা আর একটা মারাত্মক অভিযোগ এলো। এতক্ষণ ছিল বস্তুবাদের শিক্ষা, এবারে আর এক ধাপ এগিয়ে গিয়ে মার্ডক বললেন এই বর্ণপরিচয়ের এই লেখাগুলোর মধ্যে দিয়ে বিদ্যাসাগর নিরীশ্বরবাদী নৈতিকতার নীতিশিক্ষা দিচ্ছেন। এখানেই থামেননি, আরো একটা বই বোধোদয়, বিদ্যাসাগরের আরেকটি শিশু পাঠ্য বোধোদয় সম্পর্কে জন মার্ডক আরো কঠোর সমালোচক। বর্ণপরিচয় বিদ্যাসাগরের মৌলিক রচনা, কিন্তু বোধোদয় বিদ্যাসাগরের মৌলিক রচনা নয়। এটা চেম্বার্স পাবলিশার্স প্রকাশিত রুডিমেন্টস অফ নলেজ নামে একটা বই অনুসরণ করে তার সংকলন করেছেন তিনি, অনুসরণ করে তিনি বোধোদয় লিখেছিলেন। ফলে মার্ডক আরো বেশি রুষ্ট হয়েছেন এই কারণে যে রুডিমেন্টস অফ নলেজ সংকলনের মধ্যে বাইবেল, ঈশ্বর, আত্মা, পরলোক, মহান ঈশ্বরের সৃষ্টি, তার মহিমা, এইসব বিষয়ে অনেকগুলো সূত্র ও রুডিমেন্টস অফ নলেজ বইতে ছিল, যেগুলোকে সমস্ত বিদ্যাসাগর সচেতনভাবে পরিহার করেছেন এবং তার বোধোদয় নীতিশিক্ষার পাঠে সেগুলিকে কোথাও ঠাঁই দেননি। এই গ্রন্থটি তাই চূড়ান্ত বস্তুবাদ শেখাবার উদ্দেশ্যেই বিদ্যাসাগর রচনা করেছেন বলে তার দৃঢ় ধারণা। জন মার্ডক বলেছেন র্যাঙ্ক ম্যাটেরিয়ালিজম, কঠোর বস্তুবাদ। ফলে তার এই ধারণাকে প্রমাণ করার লক্ষ্যে তিনি কতগুলো জোরালো উদাহরণও তুলে ধরেছেন। তিনি বিদ্যাসাগরের লেখা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান,
এ সম্পর্কে বিদ্যাসাগর কি লিখেছেন সেটাকে তিনি উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। আচ্ছা, আমরা একটু জেনে নিই ইন্দ্রিয়লব্ধ জ্ঞান এই অধ্যায়ে বিদ্যাসাগর ঠিক কি লিখেছেন। বিদ্যাসাগর লিখছেন, ইন্দ্রিয় জ্ঞানের দ্বার স্বরূপ, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা সর্ববিধ জ্ঞান জন্মে। ইন্দ্রিয় না থাকিলে আমরা কোনো বিষয়ে কিছুমাত্র জানিতে পারিতাম না। মনুষ্যের 5 ইন্দ্রিয়, সেই 5 ইন্দ্রিয় এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু দ্বারা যে জ্ঞান জন্মে তাহাকে দর্শন বলে, কর্ণ দ্বারা যে জ্ঞান জন্মে তাহাকে শ্রবণ বলে, নাসিকা দ্বারা যে জ্ঞান জন্মে তাহাকে আঘ্রাণ, জিহ্বা দ্বারা যে জ্ঞান জন্মে তাহাকে আস্বাদন, ত্বক দ্বারা যে জ্ঞান জন্মে তাহাকে স্পর্শ বলে। আচ্ছা, এই কথার মধ্যে কোথাও বিভ্রান্তি আছে? কোথাও কোনো অস্পষ্টতা আছে? কোথাও কোনো বিতর্ক আছে? নেই। কিন্তু জন মার্ডক মনে করেছেন এই কথাগুলো ভয়ঙ্কর ক্ষতিকারক। কেন? ঈশ্বরের বাণী নয়, কোনো ধর্মোপদেশ নয়, বাইবেলের কোনো অনুশাসন নয়, খ্রিস্টীয় আচার রীতি নয়, কোনো সেন্ট বা সাধু সন্তের বাণী নয়। ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানই নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি। এটাই ছিল বিদ্যাসাগরের আসল বক্তব্য। আর মার্ডক একথা যথার্থই বুঝেছিলেন। মার্ডকের এই অভিযোগটা প্রতিটি অক্ষর সঠিক। তাই শুরুতেই আমি বলেছিলাম যে বিদ্যাসাগর সম্পর্কে মার্ডকের এই অভিযোগগুলি সম্পূর্ণ সত্য, একথা অস্বীকার করা যায় না, যা অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য তার প্রবন্ধের মধ্যে বলেছেন। এখানেই থামেননি জন মার্ডক। জন মার্ডকের আরো একটি অকাট্য অভিযোগ ছিল যে বিদ্যাসাগর এই দুটি গ্রন্থের মধ্য দিয়ে কেবল চূড়ান্ত বস্তুবাদেরই প্রচার করেননি, তিনি আদ্যপান্ত একজন সেকুলারিস্ট ছিলেন এবং অবিরাম সেকুলারিজমের প্রচার চালিয়ে গেছেন। এখন আমাদের দেশে সেকুলার শব্দটির একটা ভিন্ন অর্থ আছে। আমাদের দেশে আমরা মনে করি সেকুলার শব্দ মানে প্রত্যেক মানুষই তার নিজের নিজের ধর্মাচরণ নিজে করবেন, কেউ অন্যের ধর্মাচরণে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করবেন না, বাধা দেবেন না। আমাদের দেশে রাষ্ট্র সে কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, রাষ্ট্র কোনো বিষয়ই ধর্মকে প্রাধান্য দেবে না বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে রাষ্ট্র অংশগ্রহণ করবে না। সেই কারণে আমাদের সংবিধানেও সেকুলার শব্দটি আছে। এখন সেকুলারিজমের অর্থ কিন্তু সেই সময় বিদেশে মানে বিশেষ করে ইংল্যান্ডে এইরকম ছিল না। এখন আমাদের দেশে যে অর্থে আমরা সেকুলারিজমের কথাটা ব্যবহার করছি, এখন আমরা বাস্তবে কি দেখছি, আমরা কোন সর্বনাশা ধর্মান্ধ শক্তির হাত ধরে কোন বিপদসংকুল উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সংবিধানের নির্দেশাত্মক নীতি বলে যে অসাধারণ অংশগুলো রয়েছে, বচনগুলো রয়েছে, সেই বচনগুলোকে আমরা আদৌ গুরুত্ব দিচ্ছি কিনা, নাকি সংবিধানকে পদদলিত করে এগিয়ে চলেছি, সেটা ভিন্ন আলোচনার বিষয়, আমার আজকের আলোচনার বিষয় নয়, তাই সে বিষয়ে উল্লেখ করছি না। কিন্তু শুধু সেকুলার শব্দটির সংবিধান নির্দিষ্ট অর্থটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ সেকুলার বলতে কিন্তু আবার ইউরোপে তখন বোঝানো হতো ধর্মীয় প্রসঙ্গটাই বাদ রাখা, ধর্মটাকে রেখে আলোচনা করা তা নয়, ধর্ম প্রসঙ্গটাকেই বাদ রাখা। অর্থাৎ ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, নন্দনতত্ত্ব, স্বাস্থ্যবিধি, রাষ্ট্র ব্যবস্থা কোনো ক্ষেত্রেই ধর্মের কোনো ইঙ্গিত থাকবে না। অর্থাৎ সার্বিকভাবে সেকুলার বলতে বোঝানো হতো না ধর্মীয় অর্থ, না ধর্মীয় অর্থেই সেকুলার শব্দটি তারা ব্যবহার করতেন। যদিও পরবর্তীকালে মধ্যযুগ পেরিয়ে এসে ঊনবিংশ শতকে কিন্তু এই সেকুলার শব্দটির, সেকুলারিজম শব্দটির অর্থ ব্যঞ্জনা, তার ব্যাপ্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশের সামগ্রিক বিধি ব্যবস্থা অর্থাৎ জনশিক্ষা, জনস্বাস্থ্য, জননাগরিক বিধি বা সিভিল কোড ইত্যাদি ক্ষেত্রে ইত্যাদি বিষয়ে যে রাষ্ট্রীয় নির্দেশাবলী, সেখানে ধর্মের কোনো ছায়া থাকবে না। অর্থাৎ রাষ্ট্রকে ধর্ম মুক্ত হতে হবে, এই অর্থেই কিন্তু পরবর্তীকালে ইউরোপে তারা সেকুলার মানে না ধর্মীয় বিষয় বুঝতো। অর্থাৎ তুমি যা কিছু আলোচনা করবে, যা কিছু চর্চা করবে, সেটার মধ্যে যদি ধর্ম না থাকে তবেই সেটা সেকুলার, ধর্মকে রেখে আলোচনা করলে সেটা নন সেকুলার। ফলে 19 শতকের বাংলাদেশেও কিন্তু ধর্ম মোহ মুক্ত রেখে সমাজ জীবন সম্পর্কে উন্নত আলোচনা, ভাবনা চিন্তার পক্ষে একটা উপযুক্ত পরিসর তৈরি হয়ে গিয়েছিল। কারণ সেই সময়কার আমাদের বঙ্গীয় সন্তানরা তারা নবজাগরণ আলোকপ্রাপ্ত মানুষদের কাছ থেকে
ইউরোপের বিভিন্ন মনীষীদের, সমাজতাত্ত্বিকদের লেখা থেকে নিজেদেরকে তারা উদ্বুদ্ধ করতে পেরেছিল, নিজেদেরকে তারা আলোকিত করতে পেরেছিল, তাদের চৈতন্যকে সময়ের অনুশাসনের বাইরে নিয়ে যেতে পেরেছিল। ফলে পাশ্চাত্য দর্শনের সুবাদেই সে ঘটনাটা ঘটতে পেরেছিল। ফলে জীবন সম্পর্কে উন্নত আলোচনা, ভাবনা চিন্তার পক্ষে একটা উপযুক্ত পরিসর তৈরি হতে পেরেছিল পাশ্চাত্য দর্শনের সুবাদে। কিন্তু হিন্দুবাদী আর ব্রাহ্মবাদী, হিন্দুবাদী এবং ব্রাহ্মবাদী যারা, তারা কিন্তু এই ঐতিহাসিক যারা, তারা কিন্তু এই না ধর্মীয় অধ্যায়টাকে প্রাণপণে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু তারা এড়িয়ে গেলেও ডিউরোজিয়ান একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে একেবারে ধরুন বিংশ শতাব্দীর উত্তাল সামাজিক আন্দোলন এই পর্যন্ত কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্ম চর্চার বিরুদ্ধে ক্রমাগত যুক্তিবাদী কিন্তু শক্তি সঞ্চার করে গেছে। না ধর্মীয় বস্তুবাদী চর্চা প্রসার লাভ করে গেছে। তাই জন মার্ডক বিদ্যাসাগরকে সুপরিচিত হিন্দু সংস্কারক নামে ভূষিত করে বলেছেন যে বর্ণপরিচয় এবং বোধোদয় শুধু যে একজন সেকুলারিস্টের লেখা তাই নয়, এই বইগুলিতে সেকুলারিস্ট শিক্ষাই প্রদান করা হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন এক, চেম্বার্সের দ্য রুডিমেন্টস অফ নলেজের মধ্যে দেব উপাসনা, দৈব উপাসনার যে নিদানগুলি আছে, বিদ্যাসাগর সেগুলোকে সম্পূর্ণ বাদ রেখেছেন। ঠিক, একদম সঠিক। দুই, আত্মার মৃত্যু নেই, আত্মা অমর। এখানে মানুষের সঙ্গে পশুদের আত্মার তফাৎ, যে পশুরা মৃত্যু হলে পরে, পশুদের মৃত্যু হলে পরে তাদের আত্মার মৃত্যু ঘটে, তাদের আত্মা বলে কিছু নেই, কেবল মানুষের আত্মাই অমর, মানুষেরই আত্মার পুনর উত্থান ঘটে। কিন্তু বিদ্যাসাগরের এই নীতি শিক্ষা বিষয়ক বোধোদয়ে তার কোনো উল্লেখ নেই। সঠিক, একেবারে সঠিক অভিযোগ। ফলে এই ধরনের না ধর্মী লেখা কোনো মিশনারি স্কুলে পাঠ্য হতে পারে না, এটাই জন মার্ডকের বক্তব্য। কিন্তু তা সত্ত্বেও সমস্ত মিশনারি স্কুলে বর্ণ পরিচয় এবং বোধোদয় শিশু পাঠ্য হিসেবেই ছিল। এবারে জন মার্ডক আর মুখে না বলে তিনি একদম ফিল্ডে নামলেন, পথে নামলেন। তিনি নিজে শিশু পাঠ্য নৈতিকতার শিক্ষা পুস্তক লিখলেন, নিজে খরচ করে সেই পুস্তকগুলি ছাপালেন এবং নিজে সমস্ত মিশনারি স্কুলে সেগুলো বিতরণ করলেন। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চূড়ান্ত বস্তুবাদী, নিরীশ্বরবাদী এবং না ধর্মীয় নীতিশিক্ষার মতো একেবারে নিকৃষ্টতর নিম্ন স্তরের নীতিশিক্ষার একটা বিকল্প যথার্থ নীতিশিক্ষা তো তাকে হাজির করতে হবে। সেই কারণে তিনি নিজে হাতে শিশু পাঠ্য নীতিশিক্ষার বই রচনা করে বিভিন্ন মিশনারি স্কুলে পাঠালেন। কিন্তু তার দুর্ভাগ্য যে সেই মিশনারি স্কুলের কর্তৃপক্ষ তারা দেখলেন যে জন মার্ডক যে পুস্তিকাগুলো পাঠিয়েছেন সেগুলি বিদ্যাসাগরের বর্ণপরিচয় বা বোধোদয়ের মানের ধারে কাছেও যাচ্ছে না। ফলে সেগুলিকে তারা বাতিল করলেন, সেগুলো কোনো রকম অনুমোদন পেল না। এইভাবে তার বিদ্যাসাগরের বিরোধিতার, জন মার্ডকের বিদ্যাসাগরের বিরোধিতার সমস্ত অস্ত্রগুলোই কার্যত অকেজো এবং বাতিল হয়ে গেলেও একটা কথা কিন্তু জন মার্ডক তার ধারাবাহিক বিদ্যাসাগর বিরোধিতার মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন যে বিদ্যাসাগর আক্ষরিক অর্থেই দর্শনে, কর্মে, মননে, প্রকাশে একজন 100% যুক্তিবাদী ও প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ বিরোধী, নিরীশ্বরবাদী এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। রবীন্দ্রনাথ যাকে বলেছেন, রবীন্দ্রনাথ যে বিদ্যাসাগরের ব্যক্তিত্বকে অনন্য পরতন্ত্র বলে উল্লেখ করেছেন, সেই অনন্য পরতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী বিদ্যাসাগর, যে ব্যক্তিত্বের প্রলম্বিত আলোক রেখা আরো কয়েক শতাব্দী আমাদের কাছে আদর্শ হিসাবে অনুসরণযোগ্য হয়ে থাকবে। আমাদের সামনে আরো অনেক অনেক সীমাহীন কাল বিদ্যাসাগর চর্চা আমাদের করে যেতে হবে, যদি আমাদের এই ধর্মান্ধ সময়টাকে পেরিয়ে সত্যি সত্যি একটা উদার, উন্মুক্ত নীল আকাশের নিচে মুক্ত কণ্ঠে কথা বলার মতো সত্যি সত্যি একটা স্বদেশের মাটিতে পা রাখতে হয়। সেই প্রত্যাশা নিয়ে এতক্ষণ ধরে যারা যে শ্রোতা বন্ধুরা আমার আলোচনা শুনলেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, এবং বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটির বীরভূম জেলাকেও আমার সশ্রদ্ধ শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। বাহ, এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম শ্যামল ভট্টাচার্যের কাছে।
তার বিষয় ছিল বিদ্যাসাগরের যুক্তিবাদিতা এবং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণ। খুব সুন্দরভাবে, নিটোলভাবে তিনি আমাদের কাছে এই বিষয়টিকে উপস্থাপন করেছেন। তার আলোচনায় বিদ্যাসাগরের যুক্তিবাদিতার দিকটি, তার বিজ্ঞান মনস্কতার দিকটি সুন্দরভাবে নানা উদাহরণ এবং ঘটনার প্রসঙ্গ ইঙ্গিত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিদ্যাসাগরের জীবন ঘিরে, বিদ্যাসাগরের যে জীবন যাপন, সেখানে যে অযৌক্তিক ছিলেন না তিনি, তার সবটাইতে যুক্তিবাদিতার মোড়কে, যুক্তিবাদিতার মধ্যে অবস্থান করছিল। সেখানে যে ধর্মের দ্বারা তিনি কখনোই চালিত হননি, উল্লেখ করেছেন খুব স্পষ্টভাবেই অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্যের সেই কথাটি। রামকৃষ্ণ ভট্টাচার্য বলেছেন যে না ধর্মীয় ভাব, এই না ধর্মীয় ভাবটা যে বিদ্যাসাগরের সব থেকে প্রবল, এটি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের আলোচক শ্যামল ভট্টাচার্যকে এই সুন্দর বক্তব্য আমার সামনে উপস্থাপন করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমরা উল্লেখ করা ভালো যে আমরা এই প্রসঙ্গেও আরো দুবার আমরা আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে। একবার এসছে বিজ্ঞান মনস্কতা, বিদ্যাসাগরের বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ, আমাদের এই আলোচনার মধ্যে এসেছে আগে। আমাদের আলোচনার মধ্যেও একদিন এসেছিল ঈশ্বরচন্দ্রের ঈশ্বর ভাবনা ইত্যাদি, এবং অন্যান্য অনেক আলোচনার মধ্যে এসেছে বিদ্যাসাগরের বিজ্ঞান মনস্কতার দিকগুলি। এবং আজকের এই আলোচনা এত সুন্দরভাবে সবটা তুলে ধরেই বিদ্যাসাগরের সমস্ত যুক্তিবাদিতা, তার ধর্মীয় চিন্তা, ধর্মীয় ভাবনা, তার যে না ধর্মীয় ভাব, সবটা খুব সুন্দরভাবে আমাদের কাছে আজকে তুলে ধরেছেন শ্যামল ভট্টাচার্য মশাই। আমরা ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ দিই এই প্রেক্ষিতে মানে এখানেই বলি যে আমি প্রথমে উপস্থাপন করেছিলাম দিব্যেন্দু বাবুর কাছে যে আজকে বলার জন্য, উনি বলছেন না, শ্যামলদা আমাদের মধ্যে সব থেকে ভালো বলবেন। আমি শ্যামলদা কি বলছি, আজকে সত্যি শ্যামলদাকে আমরা পেয়েছি, খুব সুন্দর আলোচনা। ফলে আজকে যেমন শ্যামলবাবুকেও আরো ধন্যবাদ দিচ্ছি, সঙ্গে সঙ্গে ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ দিচ্ছি যে না, সত্যি তিনি যেটা বলেছিলেন ঠিক তার সেই জায়গা মিলে যাচ্ছে। তাকেও ধন্যবাদ দিই যে তাঁরাও আজকে সবাই মিলেই আমরা আজকের এই পরিকল্পনাটা করেছিলাম, সেখানে দিব্যেন্দুদাও ছিলেন, সবাই মিলেই আলোচনাটা আমরা প্রেক্ষিতটা তৈরি হয়েছিল। আজকে শ্যামলদাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আজকের যারা দর্শক আমাদের সামনে এতক্ষণ ধরে উপস্থিত ছিলেন, আমাদের এই আলোচনাটি শুনেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে আমাদের এরপরে আমাদের আগামী 8ই আগস্ট আমরা যে আলোচনা, আবার রবিবার রাত 8টায় পরবর্তী আলোচনা, সেই আলোচনার বিষয়টি হচ্ছে গিয়ে ব্যক্তি জীবন থেকে গোষ্ঠী জীবন, এক সংগ্রামের নির্মাণ। আলোচনা করবেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী, বিশিষ্ট সাংস্কৃতিক দিক থেকে তার এই যে জায়গাটা আছে, বাচিক শিল্পী রজত বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। এছাড়াও আমরা তারপরের রবিবার অর্থাৎ 15ই আগস্ট আমরা কোনো আলোচনা সভা অনুষ্ঠিত করছি না, যেহেতু ওই দিনে অনেক জাতীয় প্রোগ্রাম থাকে, ফলে সেই দিনে এই সময়টাকে আমরা আর আমাদের আলোচনা সভায় রাখছি না। এর পরের যে দিনটি আছে অর্থাৎ 22শে আগস্ট আমাদের আলোচনার মধ্যে থাকবে এক বিজ্ঞান শিক্ষকের চোখে বিদ্যাসাগর। আলোচনা করবেন অধ্যাপক অভিজিৎ চন্দ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ চন্দ। তারপরে রবিবার অর্থাৎ 29শে আগস্ট আমাদের আলোচনার বিষয় থাকবে নারী শিক্ষা প্রসার পরম্পরায় বিদ্যাসাগরের উত্তরাধিকারী বেগম রোকেয়া। আলোচনা করবেন অধ্যাপিকা মাকসুদা খাতুন। তারপরের রবিবার
অর্থাৎ 5 তারিখে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেদিনের আলোচনার বিষয়টি রাখবেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি একেবারে এই মাটির মানুষ, অর্থাৎ বলতে পারি বিদ্যাসাগর যে জায়গায় জন্মেছিলেন সেই জায়গারই মানুষ, অর্থাৎ মেদিনীপুরের ঘাটাল এলাকারই মানুষ, অবসরপ্রাপ্ত শিক্ষক। বিদ্যাসাগরের চর্চা স্থানীয় প্রেক্ষিত, অর্থাৎ মেদিনীপুর জেলায় বিদ্যাসাগরের চর্চা কিভাবে হয়েছিল, কিভাবে হচ্ছে, এই জায়গাটাকে তিনি তুলে ধরবেন তার বিদ্যাসাগর চর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে। কুকুরদহ ICM মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক পাল। তারপরের রবিবার 12ই সেপ্টেম্বর আমাদের আলোচনার বিষয় থাকছে বাংলা বর্ণ বিন্যাস, বর্ণ সংস্কার ও বিদ্যাসাগর। বিষয় বাংলা বর্ণ বিন্যাস, বর্ণ সংস্কার ও বিদ্যাসাগর। আলোচক হিসেবে থাকবেন ডক্টর সরচিস সরকার, অধ্যাপক, ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তারপরের রবিবার অর্থাৎ 19শে সেপ্টেম্বর আমাদের আলোচনার বিষয় থাকবে বিদ্যাসাগরের সমাজ ভাবনা, জীবনের শেষ পর্ব। আলোচনা করবেন ডক্টর শরীফা সালোয়া ডিনা, প্রো ভাইস চ্যান্সেলর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, বাংলাদেশ। 26শে সেপ্টেম্বর আমরা বিদ্যাসাগরের 202তম জন্মদিন পালন করব। সেই দিনের পরিকল্পনাটা এখনো করে ওঠা হয়নি। আমরা আলোচনা করছি, সবারই কাছে প্রস্তাব রাখছি, আপনারাও ভাবুন যে কিভাবে আমরা ওই দিনটাকে পালন করতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করতে পারি 202তম জন্মদিনে। আজকের আমাদের এই যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসব্যাপী যে কর্মসূচিগুলি আছে রবিবারে আপনাদের সামনে রাখলাম। আবারও একবার আজকের আমাদের দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্যে শ্যামল ভট্টাচার্যকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200 জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি এবং আজকের সভা এখানেই আমরা শেষ করছি।